প্রফেসর মোহাম্মদ ইউনূসের অন্ধকার এবং আলোচিত সমালোচিত যে জায়গাটি মানুষ আলোচনা করতে পারে না বা আলোচনার সামনে আনে না, সেটা কিন্তু একটা সন্দেহের প্রশ্ন। সেই দিক থেকে আমাদের আজকের অনুষ্ঠানে প্রফেসর মোহাম্মদ ইউনূসের কিছু অন্ধকার এবং ভয়ানক দিন আপনাদের সামনে উপস্থাপন করব। ভয়ানক দিকসমূহ কী কী, বিশেষ করে বর্তমানে মার্কিন যে নিরাপত্তা কমিশন নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে, এটাকে মানবাধিকার কমিশন বা বিভিন্ন বিষয় নিয়ে আপনারা জানেন একটা খোলাসা ব্যাপার স্যাপার এখানে এসেছে। সেটা মিডিয়ার সামনে প্রচারিত হওয়ার পর আলেমোলামা থেকে শুরু করে বিভিন্ন জার্নালিস্ট কর্তৃক ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এখন কথা হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সমালোচনার জায়গাটি কোথায়? তিনি কিন্তু মার্কিন ডেমোক্রেটিক পার্টি যারা ঠিক তারা ক্ষমতায় থাকাকালীন তাদের সময়ে তিনি নোবেল লরিয়েট তথা নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিল। সেই দিক থেকে মার্কিনের প্রতি তার একটা নরম জায়গা বা একটা আলাদা দৃষ্টিভঙ্গি বজায় থাকে, এটা আপনারা সকলে জানেন। একই সাথে বলতে গেলে বাংলাদেশে এতদিন ধরে যে চাঁদাবাজির যে সমস্যাগুলো বা তার প্রশাসন সেভাবে কাজ করে না, এটা বলা যায়। তবে আওয়ামী লীগ বিভিন্নভাবে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করেছে, বিভিন্নভাবে কামব্যাক দেওয়ার চেষ্টা করেছে, বিভিন্ন হেনস্থা করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয় নাই। এটা অবশ্যই প্রফেসর মোহাম্মদ ইউনূসের একটা সঠিক বা ভালো দিক, এটা নিঃসন্দেহভাবে বলা যায়। তবে আমেরিকার ক্ষেত্রে বা আমেরিকার প্রশাসনের ক্ষেত্রে বা আমেরিকার নিরাপত্তা বা সিকিউরিটি এজেন্সির ক্ষেত্রে প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে এই যে সমালোচনাটা, এটা অবশ্যই তার একটা ব্যর্থতার দিক উন্মোচন করে। দেখুন, সমগ্র বিশ্বে তারা শান্তির নামে, নিরাপত্তার নামে, মানবাধিকার কমিশনের নামে কিন্তু যে কমিশনগুলো গঠন করে আসছে, আদতে এটা ফেলিওর। জাতিসংঘ যেটা আছে, ফিলিস্তিনি নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়াতেই পারে নাই। মানে ওই ক্ষেত্রে তাদের মানবাধিকার বা বিভিন্ন কিছু চেতনা সেটা সেইভাবে কাজ করে না। অথচ বাংলাদেশের মতো একটা জায়গায় তারা এইভাবে বিভিন্ন কমিশন গঠনের মাধ্যমে আদতে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে নিয়ে যাবে, এটা একটা সন্দেহের প্রশ্ন। এখন কথা হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু বা বাংলাদেশের শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে এই যে এতদিন ধরে চাঁদাবাদি হয়েছে, অবশ্যই বিভিন্ন দল এখানে এনসিপি থেকে শুরু করে বিএনপি অবশ্যই চাঁদাবাজির দিক থেকে উপরের তালিকায় সবাই বলছে। এখন এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কি শুধুমাত্র দলের? দেশের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী বা অন্তর্বর্তীকালীন সরকার আদতে কতটা ভূমিকা পালন করেছে, এটা এখন বড় প্রশ্ন। সেই দিক থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতার যে দিক নির্দেশনা এটা আপনাকে দিতেই হবে। সর্বশেষ আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র নিয়ে একটা সন্দেহের জায়গা তারা তৈরি করে দিয়েছে। মানে এটা কী ধরনের ঘোষণাপত্র? বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, ভারতের প্রশ্ন বা আওয়ামী লীগ ফিরে আসার প্রশ্নে তারা কোন ভূমিকা পালন করবে বা ভবিষ্যতে সংসদ কর্তৃক সেটা আদতে বাস্তবায়ন হবে কিনা, এটা কিন্তু একটা দ্বিধাজনক অবস্থায় বাঙালি জাতি পড়ে গিয়েছে। এখন কথা হচ্ছে নির্বাচন নিয়ে সুষ্ঠু একটা রোডম্যাপ এতদিন তারা দেয় নাই। অবশেষে তারা রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তারা বলেছে। এখন সেই জায়গাটা বিবেচনা করলে বিভিন্ন ধোঁয়াশা কিন্তু অবশ্যই থেকে যায়। একই সাথে তাদের ভারতের সাথে যে ডিপ্লোম্যাসির যে ব্যাপারটা ছিল, সেটা কিন্তু অনেক সময় ভালো, অনেক সময় খারাপ। বিশেষ করে সামনে আপনারা জানেন শরৎকাল, ভারতে গত বছর কিন্তু ইলিশ চলে গেছে, বা বিভিন্নভাবে ভারতের সাথে যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, বা শেখ হাসিনার বিচার নিয়ে যদি জিনিসটা বলা যায়, আপনারা সুন্দর করে বুঝে যাবেন। শেখ হাসিনার বিচার তার অনুপস্থিতির দেশে বিচার অনুষ্ঠান সম্পন্ন করছে, এটা কীভাবে কি সম্ভব? আদতে এটা শুধুমাত্র একটা খাতা কলম বা আইনের ফাঁকফোকরের মাধ্যমে কিন্তু সেটা অবস্থান করবে, এটা নিঃসন্দেহভাবে বলা যায়। ভারতকে প্রচণ্ডভাবে চাপ দিয়ে কীভাবে শেখ হাসিনাকে ফেরত আনা যায়, তার একটা সঠিক বিচার বাংলাদেশে দৃশ্যমান করা যায়, এটা নিয়ে এই সরকার কি সন্দিহান ছিল? বা মানবাধিকার কমিশন বলেন, চাঁদাবাজির কথা বললাম, শেখ হাসিনার ফেরত প্রত্যাবর্ষণ মানে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ইস্যুটা, তারপর জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেই বিষয়টা, আরও বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু অবশ্যই সমালোচনার দায় রাখে, এটা নিঃসন্দেহভাবে বলা যায়। একই সাথে আপনারা জানেন যে তার যে উপদেষ্টা মণ্ডলী যারা ছিল, অবশ্যই সবাই কিন্তু এটাকে বুড়ো ভামের উপদেষ্টা মণ্ডলীর দিক হিসেবে বিবেচনা করেছে। আর একটা জিনিস দেখুন, বাংলাদেশের স্বাধীন মত প্রকাশ এবং বাক স্বাধীনতার ক্ষেত্রে যে এতদিন বাধার সৃষ্টি হয়েছিল, প্রথম আলো, ডেইলি স্টার, এই সমস্ত পত্রিকার সামনে গিয়ে যখন একটা প্রতিবাদী মিছিল দাঁড় করানো হয়, অবশ্যই প্রশাসনের লোক যায় সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করে। এই প্রথম আলো এবং ডেইলি স্টার, মানে প্রথম আলো এবং ডেইলি স্টার যেটা মতিউর রহমান এবং মাহফুজা নামের তথাকথিত যে পত্রিকা, এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি, এটা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার এখনও বুঝতে পারে নাই। শাহাবুদ্দিন চুক্কু, ওই যে চুক্কু মাল, যে সে কিন্তু এখনও রাষ্ট্রপতি হিসেবে বহমান। তারপর তার সাথে জেনারেল ওয়াকারের যে একটা বাকবিতণ্ড বা যে একটা সম্পর্ক, সেটা কোন জায়গায় আছে সেটা আমাদের খোলাসা করতে হবে। জেনারেল ওয়াকার চাচ্ছে একভাবে, প্রফেসর মোহাম্মদ ইউনূস চাচ্ছে দেশ একভাবে চলুক, মানে তাদের নিজেদের মধ্যে যে একটা স্যাক্রিফাইস ব্যাপার স্যাপার, এটা কোনো একটা সামঞ্জস্যতাই নাই। মানে এইভাবে ক্ষমতার যে ন্যস্ত ব্যাপার স্যাপার, বা সর্বশেষ যেটা নিয়ে কথা হয়েছে মানবাধিকার কমিশন নিয়ে বলেন, বা নারীর একটা অগ্রাধিকার নিয়ে একটা কথা এসেছে, নারী সংস্কার কমিশন নামে তারা একটা বিতর্ক সৃষ্টি করে দিয়েছে। এইভাবে আপনারা জানেন
ওই যে বড় বড় টিপালাজের যারা আছে নারী অবৈধ সংস্কার কমিশনে, একই সাথে তার নেতৃত্বে যে বুড়ো বামের নেতৃত্বগুলো কার্যক্রম সূচিত করছে, তারা একটা সমালোচনার জায়গায় নিয়ে গেছে। সেই দিক থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারকে আধা বিপ্লবী সরকার হিসেবে আখ্যায়িত করা যায়, এর বাইরে কিছু নয়। মানে পুরোপুরি যে তারা ভালো করেছে, অবশ্যই ভালো কাজগুলো করেছে, সেটা নিয়ে আমরা এপিসোড করেছি, আপনারা দেখে আসতে পারেন। আর এই সমালোচনাগুলোকে পাশ কাটিয়ে সে একটা সঠিক একটা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বিদায় নিক, তার যে রাজনৈতিক মতাদর্শ সেটা ভালোভাবে বজায় থাক, এটা আমাদের আত্মবিশ্বাস, চাওয়া পাওয়া থাকবে। বা তার এই আলোচনা সমালোচনা জায়গাগুলো সে খোলাসা করুক, এটাই হচ্ছে আত্মবিশ্বাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে নতুন আরও একটি পর্বে। আর মানবাধিকার কমিশন নিয়ে বা জাতিসংঘের হস্তক্ষেপ নিয়ে বিভিন্ন বিষয়ে বিভিন্ন মানুষ আলোচনা করেছে, আমি আমার আর জায়গা থেকে কথাগুলো বললাম। বিশেষ করে আপনারা জানেন এই কমিশনগুলো কিন্তু নিছক একটা রাজনৈতিক ফান্ডামেন্টাল অর্গানাইজড হিসেবে কাজ করে, এছাড়া আর কিছু না। তাদের ফিলিস্তিন নিয়ে বা মিডল ইস্ট ইস্যু নিয়ে কিন্তু ওইভাবে এটা কাজই করে না। যাই হোক, দেশ আমার, রাষ্ট্র আমার, ভূখণ্ড আমার দেশের স্বাধীনতা এবং আমাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা যাতে বজায় থাকে, পার্শ্ববর্তী দেশ বা যে কোনো পরাশক্তি যাতে ছড়ি ঘোরাতে না পারে, সেটা আমাদের দৃঢ় অঙ্গীকার এবং আত্মবিশ্বাস থাকবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।